আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক বলুন তো, পৃথিবীর সবচাইতে বড় খুনিকে? এমন প্রশ্ন করার পর হয়তো চোখের সামনে ভেসে উঠতে পারে বড় কোনো সন্ত্রাসী বা গডফাদারের নাম, কিন্তু আপনাদেরকে সন্ধান দেব আপনার চিন্তার বাইরের ভিন্ন কোনো ঘাতকের। একুশের চোখের এবারের আয়োজনে ভিন্ন সেই ঘাতকের গল্প নিয়ে এসেছি আমি, ইলিয়াস হুসাইন। দর্শক, গল্প নয়, বাস্তব ঘটনা, যা গল্পকেও হার মানায়। আর যাকে ঘাতক বলছি, আসলে তারই কথা ছিল মানুষের জীবন ফিরিয়ে দেবার। কিন্তু আপনার আমার চারপাশের কিছু অর্থলোভীর কারণেই আজ সে হয়ে উঠেছে জীবনের জন্য চরম হুমকি আর মৃত্যুর কারণ। স্বাভাবিক অথবা অস্বাভাবিক, সব মৃত্যুই অপ্রত্যাশিত। তারপরও যমদূতকে ঠেকানোর শক্তি কারই বা আছে? মৃত্যু সে তো সৃষ্টিকর্তার নিজের হাতের লেখা। ডাক্তার আইনে রাখছে, বলেছে যে ঠিক আছে রোগী, সেই রোগী হুট করে এরকম করে উঠছে। ঘটনা তাহলে অন্য কিছু। আপন মানুষটিকে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন হাসপাতালে, সফল অপারেশনও হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। এর কারণ হলো নকল ওষুধ। এমন অনেক লাইফ সেভিং ওষুধও বাজারে রয়েছে, যা প্রয়োজন জীবনের চরম মুহূর্তে। কিছুদিন আগের কথা, অর্থলোভীদের সামান্য 90 টাকার জন্য জীবন দিতে হয়েছে এক রোগীকে। 96 টাকার অ্যাড্রিনোর নামের রক্তচাপ বাড়ার একটি ইঞ্জেকশনের মোড়ক পাল্টে ভেতরে দিয়ে দেওয়া হয় 6 টাকা দামের গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন রেনিসন। পরিণতি যা হবার তাই। ডেট ঘোষণা আমরা করেছি 3:40 মিনিটে। আর পেশেন্ট অ্যাকচুয়ালি যেহেতু ওনার ব্লাড প্রেশারও আলটিমেটলি রেইজ করে নেই। ইনজেকশনটা যদি ওই সময় অ্যাড্রিনোরিতে যদি দেওয়া যেত রেনিসনের বদলে, সেক্ষেত্রে কি কিছুটা উন্নতি হতো? যদি প্রপার টাইমে দেওয়া যেত, কিছুটা আমরা চেষ্টা করতে পারতাম। মৃত্যুর সঙ্গে লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক রোগী। তার অবস্থাও আশঙ্কামুক্ত নয়। ওষুধটা খাওয়ার পরে একটু অজ্ঞান হয়ে গেছে। পরপরে ওষুধ যে খাওয়াইছেন সেই ডাক্তার কোথায় থাকেন, কোথায়? এটার নাম কুনিপাড়া। এখন শরীরের অবস্থা কি? এখন তো 1 মাস 10 দিন হইব, 10-15 দিন হয়েছে। অজ্ঞান হয়ে আছে, এখন ভালো আছে। ট্রিটমেন্টে কথা বলতে পারে না না। দর্শক চলুন এবার আপনাদেরকে নিয়ে ঘুরে আসি টাঙ্গাইল থেকে, 250 বেডের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, যেখানে সপ্তাহখানেক আগে খালি হয়েছে 4 মায়ের বুক। ধারণা করা হচ্ছে সেখানেও ঘটেছে সেই নকল ওষুধের কারসাজি, কিন্তু এখানেও তৎপর সেই একই গোষ্ঠী, যারা মৃত্যুর কারণ হিসেবে ঘটনাটিকে অন্য কিছু প্রমাণের চেষ্টা করছেন। শ্বাসকষ্টের সমস্যা, পাতলা পায়খানা অথবা ঠান্ডা জ্বর নিয়ে ওই শিশুদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মারা যাবার তেমন কোনো পূর্ব লক্ষণও ছিল না। প্রশ্ন হলো, তাহলে কেন মারা গেল? সেই খবর আমাদের জানা নেই, আসলে জানার কথাও নয়। তবে যাদের জানার কথা তারা সময় চেয়েছিলেন 3 দিনের। তদন্তের সেই সময় পার হবার আগেই এক চিকিৎসক মুখ ফসকে বললেন, ইনজেকশনের কারণে শিশুদের মৃত্যু হয়নি। ইনজেকশনের রিঅ্যাকশনের কারণে শিশু মৃত্যু হয় নাই, এটা আপাতত বলা যায়। অর্থাৎ ইনজেকশনের কারণে শিশু মৃত্যুর অভিযোগ রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা গেলে চিকিৎসক তার দায় স্বীকার করবে না, এমনটাই স্বাভাবিক। কিন্তু ওষুধ কোম্পানিকে বাঁচানোর এত চেষ্টা কেন? অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা বলছে ওষুধ কোম্পানির সঙ্গে। তার ফলে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেলে ওনাদের নিম্নমানের ওষুধ দেখার সম্ভাবনা বেড়ে যায়। এটা অ্যাবসলিউটলি কারেক্ট, এটা নিয়ে কোনো ইয়ে নেই যে যখন এটা জড়াবে তখন এটার আউটকাম হচ্ছে নিম্নমানের ওষুধ লিখে ফেলতে পারেন। আমরা বিশ্বাস করতে চাই না এক্ষেত্রেও তেমনটি ঘটেছে, কিন্তু যদি ঘটে থাকে তাহলে সেটাকে কি বলবেন? মৃত্যু নাকি হত্যা? অকালে জীবন ঝরে যাবার অথবা কেড়ে নেবার এমন অনেক গল্পই হয়তো অজানাই থেকে যায়, কিন্তু যেগুলো আলোচনায় আসে সেগুলির কয়টার বিষয়ই বা সতর্কতা অবলম্বন করা হয়েছে? গেল বছর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর দেশের বিভিন্ন স্থানে শিশুদের অসুস্থ হবার অভিযোগ ওঠে। মারা যাবার খবরও এসেছিল কোনো কোনো স্থান থেকে। অবশ্য সরকারিভাবে সেটাকে বলা হয়েছিল গুজব। তবে মনে যাই করা হোক, সতর্কতা যে অবলম্বন করা হয়নি তার প্রমাণ এবারও সেই একই অভিযোগ। বাচ্চা সারাদিন সুস্থই ছিল, আর ও স্বাভাবিক যা যা খাবার খায় কালকে তাই খাইছে, বাড়তি কোনো খাবার খায় নাই। তো ওইটাই বাড়তি খাইছে খাবার মধ্যে, ভিটামিন এ ক্যাপসুলটা। এখানে ওর মতো আরও কয়েকজনের বাচ্চা আর কি এরকম অবস্থা।
দর্শক, মৃত্যুর খবর আমরা শুনতে চাই না। আমরা চাই সুস্থ জীবন, ভেজাল মুক্ত, নিরাপদ আর নিয়মতান্ত্রিক পরিবেশ। কিন্তু তা নিশ্চিত করবে কে, আর দায়িত্বই বা কাদের? সে কথা আপনারা জানেন, জানি আমরাও। যাদের এসব করার কথা তারা সে দায়িত্ব পালন করছে না, তা তো স্পষ্টই। 28 সেপ্টেম্বর 2013 ওষুধ প্রশাসন অধিদপ্তর আর র্যাবের যৌথ অভিযান। ওষুধের দুর্গে বৃহত্তর এমন অভিযানে স্বস্তির নিঃশ্বাস দেশবাসীর মনে। মাঝে মধ্যেই এ ধরনের অভিযান চালায় প্রশাসন, কিন্তু 2-4 দিন ভালো থাকার পর আবারও আগের চেহারা। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি অবশ্য অভিযোগ করেছে, এই অভিযানে বৈধ এবং নীতিবান ব্যবসায়ীদেরকে হয়রানি এবং সাজা দেওয়া হয়েছে। মার্কেটে যেই র্যাব, ডিজি, ড্রাগস যেইভাবে তারা একটি অভিযান পরিচালনা করছে, নিয়ম নীতি বহির্ভূতভাবে আমরা মনে করব যে একটা লুণ্ঠন হয়েছে। জরিমানা আপনারা দেখবেন কোনো কোম্পানি থেকে জরিমানা হলে 50,000 টাকা হয়, 1 লাখ। এখানে এক দোকানকে 4 লাখ টাকা জরিমানা করছে। তারা বললে তো হবে না, আগে টেস্টিং ল্যাব থেকে বলুক আগে এটা, আর তারাই তো অনুমতি দিছে। যেই কোম্পানি সময়ের ঔষধ পাওয়া গেছে এইগুলির তো অনুমতি প্রদান করে কে? ডিজি, ড্রাগস, তাদেরকে জিজ্ঞেস করেন। নিচে ভুয়া, অবৈধ, নিম্নমানের ওষুধের বিরুদ্ধে অভিযান, আর 4 তলায় বসে নিজেদের পক্ষে ছাপাই গাইছেন মালিক সমিতি। আর মাঝে 2-3 তলায় কি হয় তার তথ্য আছে আমাদের কাছে। রাজধানীর অত্যন্ত ঘনবসতি এলাকা মিটফোর্ড ওষুধ মার্কেটটির 2-3 তলায় ঢুকলে মনে হবে অন্য এক জগৎ। অন্ধকার ঘিঞ্জি পরিবেশের মাঝে গোডাউনের নামে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ভেজাল ওষুধের কারখানা। বোঝা গেল দোকান মালিক সমিতির সকলেই বৈধ ব্যবসা করছেন এমন দাবি সত্য নয়। কেউ কেউ অবৈধ ব্যবসাও করছেন। চিত্রটি এই অভিযানের কিছুদিন আগের। তাহলে মালিক সমিতি এখন কি বলবেন? 1000 দোকানদার খারাপ থাকতে পারে, পুরা যাদের কাছে আমাদের কেমন করে দিলেন আপনারা যে আমরা সবই চোর। যত কিছুর ঝামেলার মূলে ড্রাগ প্রশাসন, ওনারাই যারা নকল ওষুধ বানায়, খারাপ ওষুধ বানায়, ওনারা মাসোয়ারা দেয়, ওনারা এগুলো বানায়, ওনাদের ছত্র চায়। এছাড়া ওষুধের যা কিছু খারাপ এটার সম্পূর্ণ দায়িত্ব ডিজি ড্রাগস অফিসের অসাধু কর্মকর্তাদের। তাদের যদি সম্পদের বিবরণ দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কেঁচো খুঁড়তেই সাপ। তাহলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই চলছে রমরমা এই নকল ওষুধের ব্যবসা। তবে অধিদপ্তর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ফিল্ড লেভেলে যারা কাজ করছে, যদি কেউ এই ধরনের কোনো কাজ করে থাকে, ডেফিনেটলি তার সম্বন্ধে যদি মানে এক্স্যাক্টলি কে এটা ইয়ে করছে তার ধরনের ইয়ে হলে ডেফিনেটলি তাকে উইল টেক হিম টু টাস্ক, এবং তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দেশের সকল মন্ত্রণালয় বলেন বা সকল অধিদপ্তর বলেন, বিভিন্ন জায়গায় দুষ্ট লোকের কোনো অভাব নেই। সেই দুষ্ট লোকের প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলতে পারে না। আমাদেরকে সফলভাবে, সুন্দরভাবে এবং মানে ভালোভাবে আমাদের চলতে হবে, এবং সেই জন্যই আমরা সকল দুষ্টকে দমন করতে চাই এবং যারা ভালো কাজ করেন তাদেরকে সহায়তা করে এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, এ তো গেল মিটফোর্ড হাসপাতাল এলাকার বড় বড় মার্কেটের চিত্র। কিন্তু এসব মার্কেট থেকে যেসব ফার্মেসিতে ওষুধ যাচ্ছে তাদের খবর কি? সেখানেও তো স্বচ্ছতা প্রয়োজন জবাবদিহিতা। কারণ সাধারণ মানুষ তো ওইসব ফার্মেসি থেকেই ওষুধ কেনেন। রাজধানীর অন্যতম বড় পাইকারি মার্কেট শাহবাগের আজিজ সুপার মার্কেট। বৃহত্তর এই মার্কেটটির এ মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছে। ভেবেছিলাম অন্তত একটি ফার্মেসিতে হয়তো ফার্মাসিস্ট খুঁজে পাওয়া যাবে, কিন্তু তা হয়নি। বিশেষ প্রয়োজন পড়লে ফার্মাসিস্টে ওনাকে নিয়ে আসি আমরা। আপনার বললে তখন ডাক দিলে চলে আসে, ওনার বাড়ি লালবাগি। ফার্মাসিস্ট তো উনি বলেন, উনি ফার্মাসিস্ট এখন নাই, যিনি ফার্মাসিস্ট অরিজিনাল ফার্মাসিস্ট উনি এখন নাই।
উনি বাইরে। উনি বললো আপনি ফার্মাসিস্ট, আপনি আমি এমনি কেমিস্ট, আমি এই করি, ঠিক আছে। অরিজিনাল যে ফার্মাসিস্ট উনি বাইরে আছে, এখন নাই। একই অবস্থা শেরেবাংলা, আগারগাঁও অথবা শ্যামলী এলাকার মতো হাসপাতাল পল্লীরও। সেখানেও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকানগুলো। অথচ ওষুধ প্রশাসনের ছাড়পত্র নেবার আগে ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকাটা বাধ্যতামূলক ছিল। হ্যাঁ আছে। একজন ফার্মাসিস্ট আছে নাকি আপনাদের এখানে? আছে। কে আছে? আমি ফার্মাসিস্ট। কোথায় পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, কোথায় পড়াশোনা করেছেন? এটা এইতে ফার্মাসিস্ট কে? ফার্মাসিস্ট আমি। ফার্মাসিস্ট কোথায় পড়াশোনা করছেন? আমি মানে আমাদের কি ফার্মাসিস্টের চাচ্ছেন আপনি? মানে আপনি কোনটা জানতে চাচ্ছেন আর কি? আমি সে কথা বলতে চাচ্ছি। আপনি ফার্মাসিস্ট কি? এখানে আমার ফার্মাসিস্ট মানে দোকানের মালিক হচ্ছে আমি। ফার্মাসিস্ট রাখা আছে, উনি এসে খেতে গেছে আর কি। ঘটনার আরও ভেতরে ঢুকতে চাই, জানাতে চাই আরও ভেতরের খবর। নকল ফার্মেসির গণ্ডি পেরিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব নকল কারখানায়, যেখানে নামি দামি সব কোম্পানির ওষুধ অবৈধভাবে তৈরি করা হয়। তার আগে যাচ্ছি বিরতিতে। নকল ওষুধের আদ্যপান্তের পরের অংশ জানতে থাকুন আমাদের সাথে। দর্শক, 21-এর সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ 21-এর চোখের সঙ্গে থাকবার জন্য। সঙ্গে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিরতির আগে বলেছিলাম ভেজাল আর নকল ওষুধ তৈরির কারখানায় নিয়ে যাব। নিজের চোখেই দেখুন কিভাবে মানহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে জীবন বাঁচানোর ওষুধ। কেরানীগঞ্জের রাসেল বাজারের প্রায় সব ধরনের দামি ওষুধ বানানোর অভিজ্ঞতা রয়েছে তার। নিজেই কেমিস্ট, নিজেই ফার্মাসিস্ট, আবার কয়েকটি ওষুধ কোম্পানির মালিকও বটে। স্কোয়ার, বেক্সিমকো, অপসনিন বা ইনসেপ্টার মতো নামি দামি কোম্পানির নকল মালিক সে। বিভিন্ন কোম্পানির মোড়ক, প্যাকেট বা বোতল নকল করে ভুয়া ওষুধ তৈরি করছে এই রাসেল। মনে রাখতে হবে, তার এই ভুয়া ওষুধই কিন্তু ফার্মেসিতে যাবার পর আসল হয়ে যাচ্ছে। আমার হিসাবে এখনো শেষ হয় নাই ভাই। 85% কাজ করে ফেলাইছি, কিন্তু আর 15% কাজ বাকি। ধরেন 15% এটা অটো হয়ে গেত। কেরানীগঞ্জের রাসেল, মুগদার বাদশাহ, মিরপুরের সালাউদ্দিন বাবু কিংবা এদের সকলেরই একই অপরাধের জন্য একাধিকবার জেলে যেতে হয়েছে। মাঝে মধ্যে জেলে যেতে হবে, এটাকে তারা অনেকটা স্বাভাবিক ঘটনাই মনে করেন। আইনের ফাঁকফোকরের বিষয়েও তারা অসম্ভব বিজ্ঞ, যে কারণে বারবার ধরা পড়ার পরও বেছে নেন একই পেশা। এর আগে আমার ফ্যাক্টরি 3 বছর বন্ধ ছিল। ওইখানে আমার কিছু ফল্ট ছিল। হ্যাঁ, আমার ফল্ট ছিল। আমি কিছু অবৈধ ওষুধ তৈরি করতাম, সেজন্য এখন করি না। হ্যাঁ, আপনি দেখেন, এখন আপনি মূল বিষয়টায় আসেন। ওইসব কথা বাদ দিয়ে আপনি মূল বিষয়টায় আসেন। আমি কেমিস্ট, আমি সব কিছু। আপনি এখন বলেন আমার কি করতে হবে সেটা বলেন। মিরপুর 2 নম্বর পাইকপাড়ার এই কারখানার মালিক এই বাবু নিজেই কেমিস্ট, ডেন্টিস্ট অথবা সর্বরোগের ওষুধ প্রস্তুতকারক। বছর 2 আগে জেলে গিয়েছিলেন। কিছুদিন আগে বের হয়ে আবার সেই আগের কারখানা চালু করেছেন। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে এ ধরনের ব্যবসা চালিয়ে গেলেও দেখার যেন কেউ নেই। আমাদের চারপাশের দেশগুলোতে গড়ে যে পরিমাণ ওষুধ ভেজাল, নিম্নমান এবং নকল আছে, যদি ওই হারটা থাকে এই দেশে, অথবা তার চেয়ে যদি কমও ধরি আমরা, তারপরেও এই দেশে ইনমাস অ্যামাউন্ট অফ ড্রাগ আছে যেগুলো নকল, ভেজাল ছাড়া নিম্নমান। আমার মনে হয় যেটা একটা বিশাল মানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার আর কি, যেখানে প্রথম প্রশ্ন হবে যে কাঁচামালের, দ্বিতীয় অ্যাপ্রোচ ডকুমেন্টেশন। আর কিছু না, বলবেন যে এভরিওয়ার কাগজ থাকতে হবে। মানে ডকুমেন্টেশন লাগবে যে আপনি কাগজ ওষুধ মুভ করে সাথে কাগজ মুভ করে, যে কোনো জায়গায় ওষুধ ধরবো পেছনে কাগজ পাইতে হবে আমাকে, যেটা কোথেকে আসছে। তাহলে তো দায়িত্ব চলে গেল। মেইন পয়েন্টটা আমি বলছি, যেটার একজন লোককে দায়ী আছে তাদের পেছনে। এখন তো ধরছে মনে হচ্ছে বাতাস থেকে ওষুধ আসছে মনে হচ্ছে, এটা হইতে পারে না। এ তো গেল অবৈধ কারখানায় ভেজাল ওষুধের কাহিনী। কিন্তু বৈধ ওষুধ কারখানার নামে যদি কেউ অবৈধ ওষুধ তৈরি করে, সেটা ঠেকাবে কে? উত্তর সেই একই, কেউ নেই। আর এমন উত্তরের কারণ, ওষুধ প্রশাসন অধিদপ্তরই তাদের সহায়তা করছে। আর সেখানেও আছে পিলে চমকে ওঠার মতো তথ্য। দেশে মোট ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে 193টি। এর মধ্যে 2/3 কোম্পানি নিম্নমানের ওষুধ তৈরি করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এমন প্রতিবেদন জমা দেওয়ার পরও ওষুধ প্রশাসন অধিদপ্তর সেগুলো বন্ধ করেনি অজানা কারণে। এ ধরনের 62টি কোম্পানির একটি গাজীপুরের গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস। জানা যায় 62টি কোম্পানির মধ্যে সবচাইতে নিম্নমানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি এই
গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস। ফ্যাক্টরির ভেতরের ওষুধ তৈরির পরিবেশ দেখতে চাইলে প্রথমে তারা ভেতরে ঢুকতে দিতে রাজি হন। অবশ্যই আগে একটু ফ্যাক্টরিটা দেখি, তারপর আমরা এই দিকে না, আপনি তো আসলেন, আপনি এটা তো ওষুধ কোম্পানি, আপনি তো চাইলে যে আপনার ড্রেস লাগবে, অ্যারেঞ্জমেন্ট লাগবে, যা করার সেটা আগে করি, সেটা করব। কিন্তু ততক্ষণে এই খবর পৌঁছে যায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে, যেখান থেকে ফোন আসার পর কারখানার লোকজন জানান অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কারখানায় যাওয়া যাবে না। আমাদের আইএসও ইন্সপেকশন চলতেছে আর কি, আইএসও। জি জি স্যার, ওকে জি স্যার, অর্ডারটা দাও। হ্যালো হ্যালো, জি ভাই বলেন। আপনি যে ওখানে গেছেন, ওখানে যে এগুলো আমাদের জিনিস সার্ভিস কাম ডিজিটাল লাইসেন্স করে ওখানে তারা সাথে কথা বলেন। আর এটা হলো যে দুটো হলো যে ওটা আপনারা কি কি জানেন, আমরা রেগুলার একটা কোম্পানি। মনে আছে তো সেই যে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি অভিযোগ করেছিলেন ওষুধ প্রশাসনের লোকজন জড়িত থাকার কারণেই ভেজাল ওষুধ উৎপাদন বন্ধ হচ্ছে না। সেই অভিযোগ সত্য কিনা তার বিচারের দায়িত্ব আমাদের নয়। কোনো জায়গায় যাইতে পারবে না, সেটা একটু তথ্য অধিকার কমিশন আছে, সেখানে একটু জানবেন। ঠিক আছে, তথ্য অধিকারে তো যারা আছে আমরাও তো চিনি, ঠিক আছে, আমরা চিনি না তথ্য অধিকারে কার আছে, আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে আমরা খুব ভালো করে তারা আমাদেরকে জানে কিনা অল দ্য ডিটেইলস ভালো করে জানলে তো অসুবিধা নাই, পারমিশন নিয়ে আসেন। কি করে তারা কোথায় কোথায় টাকা নেয়, কোথায় কোথায় মাস হয়, এইটা সেটা ভাই আপনাদের বিষয়, আমরা জানি না সেটা। দেন তো আপনারা, কে বলছে আপনি জানেন, আমরা দেই কারা দিছে, কত দিছে জানেন আপনারা 62টা কোম্পানির ভিতরে আসছেন কেন? না না 62টা কোম্পানি, সেটা ব্ল্যাক লিস্ট হয়েছে, তার মধ্যে আপনারা একটা কোম্পানি না। ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়ে অন্য কোনো কারখানার খোঁজে ছুটলাম। গন্তব্য টঙ্গীর মমতাজ ফার্মাসিউটিক্যালস। সেখানেও একই অবস্থা, ছোট্ট খুপড়ির ভেতরে ওষুধ তৈরির কারখানা হলেও নিরাপত্তা ব্যবস্থা সেই রকম। মমতাজ ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ অনুমতি দেয়নি ভেতরে যাবার। তারা জানায় ওষুধ প্রশাসনের লোকজন যেভাবে আগেভাগে জানিয়েই আসেন, আমাদেরকেও সেভাবেই আসতে হবে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে ইনফর্ম করবে যে আপনাদের এখানে বিভিন্ন টিভি চ্যানেল থেকে আসতে পারে, আপনারা ইনফর্ম থাকবেন। আমাদেরকে তো এই সেন্সে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আগে থেকে বলে যে জি অবশ্যই অবশ্যই। শেষ পর্যন্ত র্যাবের সহায়তায় রাজধানীর পান্থপথের বেঙ্গল টেকনো ফার্মাসিউটিক্যালসে অভিযান। 3রা সেপ্টেম্বর 2013 রাজধানীর পান্থপথে অবস্থিত বেঙ্গল টেকনো ফার্মাসিউটিক্যালসে অভিযানের আগেই কোম্পানিটি নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগে বাতিল হয়। উৎপাদন এবং বাজারজাতকরণ বাতিল করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে দিব্যি। আমার ওষুধ নিম্নমানের নয়, এটা আমি জিরো করেন্টে বলতে চাই। আপনার কাছে যে কোনো স্যাম্পল টেস্ট করেন, টেস্ট করে এখন নিম্নমানের যদি আমার এখানে তো ওষুধ আছে, এখন নিম্নমান মনে করেন আপনি যদি আমি মনে করেন যদি কেউ বলেন নিম্নমান, তাহলে নিম্নমানে মনে করেন আপনার সেটা তো প্রুফ হতে হবে। প্রুফ ছাড়া তো মনে করেন বড় কঠিন। কারণ এই যে ধরনের অমিপ্রাজল, আমার মনে করেন এই অমিপ্রাজল যদি আপনার পটেন্সির মধ্যে থাকে, তাহলে আপনি কী করে বলবে যে এটা নিম্নমান। এখন র্যাব মনে করেন ব্যবস্থা কেন নিলে মনে করেন আমি র্যাব তো মনে করেন আমি যেহেতু ধরেন আপনার এটা র্যাব আসছে, এখন আজকে আসছে আমি জানি না। এই যে অমিপ্রাজল গ্যাসের ওষুধ, এটা বাজারে আপনার এই প্যাকেটটার মূল্য হচ্ছে কি 400 টাকা, সেটা তারা শুধুমাত্র 85 টাকায় বিক্রি করছে। তো এত কম রেটে আসলে তো বিক্রি করার কথা না, কারণ বাজারে আরও অন্যান্য ওষুধ কোম্পানিও আছে যারা বিক্রি করছে। তো নিম্নমানের বলেই কিন্তু তারা এটা পাচ্ছে, এমনকি এই কারণে কিন্তু তাদের লাইসেন্স বাতিল হয়ে গেছিল। ফার্মাসিউটিক্যালসের মালিক মোহাম্মদ আলী সহ ফ্যাক্টরির আরও 2 জনকে আটক করা হয়। জরিমানাও করা হয় আরও 3 লাখ টাকা। তাদের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়, তাদের উৎপাদন এবং বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তা সত্ত্বেও তারা নানা ধরনের আইনের মার পেয়েছে এবং গোপনে নানা পন্থায় তারা প্রতারণামূলকভাবে এই উৎপাদন অব্যাহত রাখে এবং এই নিম্নমানের ওষুধগুলো বাজারে ছাড়া অব্যাহত রাখছে। এই অপরাধেই তাদেরকে আমরা আজকে হাতে নাতে ধরেছি, তারা বাজারজাত করছিল এবং তাদের ইনভয়েস সব কিছু আমরা পেয়েছি। এই অপরাধে যে মূল মালিক এই প্রতিষ্ঠানের, তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং যারা কর্মচারী যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের সহযোগিতায় এই অপরাধগুলো হচ্ছে, তাদেরকে জরিমানা করা হয়েছে। দর্শক নিশ্চয়ই মনে আছে সেই যে বলেছিলাম গল্প নয় বাস্তব ঘটনা, কিন্তু এটা তো গল্পের মতোই মনে হচ্ছে। অনেকটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ ওষুধ তৈরির উৎসব। জীবনের জন্য হুমকির ক্ষেত্রে সহায়তা দিচ্ছে রাষ্ট্র। অস্বাভাবিকই ঠেকছে, তাই না? দর্শক, এত কিছুর পরও আসার কথা হলো স্বাধীনতার 40 বছরের দেশ ওষুধ শিল্পে স্বনির্ভর হয়েছে। অবাক করার মতো তথ্য হচ্ছে দেশের মোট চাহিদার প্রায় 96% ওষুধ প্রস্তুত করছে দেশীয় কোম্পানিগুলো, আর চাহিদা মিটিয়ে 40টি কোম্পানির ওষুধ আবার রপ্তানিও হচ্ছে বিশ্বের প্রায় 100 খানেক দেশে।
এত আশার কথাকে আতঙ্কে পরিণত করে প্রায় অর্ধশতাধিক ওষুধ কোম্পানি উৎপাদন করছে নিম্নমানের ভেজাল ওষুধ, আর এই ওষুধ খেয়ে মৃত্যুও ঘটতে পারে সেবনকারীর। আর ভয়ঙ্কর কথা হচ্ছে, এসব অবৈধ কোম্পানির পক্ষে সাফাইকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে এ ধরনের কোম্পানি নাকি মোট ওষুধের মাত্র 4 ভাগ উৎপাদন করছে। আচ্ছা, মানলাম, কিন্তু বৈধ কোম্পানির ভেজাল ওষুধ খেয়ে যদি একজন মানুষেরও মৃত্যু ঘটে, তার দায় কে নেবে?